হাই স্কুলের ১৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আগত দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কৃতজ্ঞতা জানাই স্কুলের সমস্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষক মণ্ডলী, শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির সদস্যদের। আজ আমাদের নিবেদন হ্যামিল্টন স্কুল ও তাম্রলিপ্তের এক ঐতিহাসিক গৌরবময় অধ্যায় নিয়ে নাটক ফিরে এসো আগুন। এই নাটক ইতিহাসকে নির্ভর করে এক কাল্পনিক বিনির্মাণ। নাটকে অভিনীত সমস্ত চরিত্র কাল্পনিক। এই নাটক অগ্নিযুগের বিপ্লবী তথা এই স্কুলের ছাত্র শহীদ ক্ষুদিরাম, যাদুগোপাল মুখোপাধ্যায়, সুশীল ধারা, অজয় মুখার্জি, প্রিয়নাথ জানা, সুরেন্দ্রনাথ রক্ষিত, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপাত্র, রাধাকৃষ্ণ বাড়ি প্রমুখ বিপ্লবী ছাত্রদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। অভিনয় শুভার্তি সিংহ, শেখ ফয়জুল আলম, অনুব্রত দাস, সৌগত চক্রবর্তী, সম্বিত চক্রবর্তী, অরিজিৎ পাল, সুমন চক্রবর্তী, সৌরভ মিশ্র, দিগন্ত চক্রবর্তী ও বিশ্বনাথ বেতাল। কবিতা পাঠ কমল কর। শিল্পকর্ম শুভাশিস বক্সি। মঞ্চ সামগ্রী ও নেপথ্যকর্ম বিদিশা দাস। আবহ প্রক্ষেপণ আকাশ কোলে। ঘোষণা অরিত্র দাস। মঞ্চ, আলো, আবহ, নাটক ও নির্দেশনা অনুপম দাশগুপ্ত। শুরু করছি হ্যামিল্টন স্কুলের ১৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের নিবেদন নাটক ফিরে এসো আগুন। কথা কও, কথা কও, কোনো কথা কহু হারাওনি তুমি, সব তুমি তুলে লও। কথা কও, কথা কও। তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখিছ মজ্জায় মিশাইয়া। যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভুলো নাই। বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও। ভাষা দাও তারে, হে মুনি অতীত। কথা কও, কথা কও। আমি ফসিল। 1852 সালে প্রতিষ্ঠিত এই হ্যামিল্টন স্কুলের প্রবেশ পথে অফিস ঘরের পাশে আমি দাঁড়িয়ে আছি। যুগ যুগ ধরে রূপনারায়ণের চর থেকে আমাকে উদ্ধার করেছিলেন কোনো মানুষ। প্রত্নতাত্ত্বিকদের মতে আমার বয়স কয়েক লক্ষ বছর। এই বিদ্যালয়ের অনেক ইতিহাসের সাক্ষী আমি।
এখন রাত 11টা। আমাদের এই ছোট শান্ত শহর তমলুকে রাত ঘনিয়ে আসছে। বাইরে গান পাত নেই, মাঝে মধ্যে দু একটি সাইকেলের ঘন্টি আর কুকুরের ডাক ছাড়া রাত নিঝুম হয়ে আসছে। এই সময় যে ছেলেটি স্কুলের প্রাচীর ডিঙিয়ে ভেতরে ঢুকলো, হ্যাঁ, ওর নাম রাহুল। এই স্কুলেরই একাদশ শ্রেণীর ছাত্র। পড়াশোনায় মধ্যমানের হলেও ভালো কিছু কাজ করার ইচ্ছে ওর আছে। কিন্তু রাহুলকে আজ বড় ভীত সন্ত্রস্ত লাগছে। এই অসময়ে ও ভেতরে ঢুকে পড়লো কেন? ওরা এখানে কি ঢুকে পড়তে পারে? অয়নের কি হলো? হ্যাঁ? আমি কি করি? না 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 না, কিছুক্ষণ আমাকে এইখানেই লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ, এইখানেই লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ, তারপর 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 একটু রাত। কে কে এখানে? কে কে? আমি তো এখানেই থাকি। প্রশ্নটা তো আমার তোমাকেই করা উচিত ছিল। মানে আপনি এই স্কুলে থাকেন? থাকি। হ্যাঁ, আগে তো আপনাকে কখনো দেখিনি। দেখ, রোজ দেখো, আজ 175 বছর ধরে আমি দাঁড়িয়ে আছি। খেয়াল করো। দেখুন, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে কাউকে বলবেন না আমি এখানে লুকিয়ে আছি। আসলে একটা বিপদে পড়ে আমাকে কিছুক্ষণের জন্য এইখানে আমাকে আশ্রয় নিতে হয়েছে। জানি সানিয়া আর ওর দলবল তোমাদের তাড়া করেছে। আশ্চর্য! তুমি আর অয়ন ওদের হাতে ধরা পড়ে গেল, তুমি কোনো মতে পালিয়েছে। আশ্চর্য! আপনি কি করে জানলেন? আরে একটু আগেই তো তুমি বিড়বিড় করছিলে। দেখুন, আমাদের কোনো দোষ ছিল না। আমরা দুজনেই ক্লাস 11-এর ছাত্র। একটা স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কিছুদিন সামাজিক কাজকর্ম করছি। হঠাৎ সানিদের মতো কিছু সমাজ বিরোধীদের নজর পড়ে আমাদের উপর। আগে দু একবার থ্রেট দেয়, কিন্তু আজ একবারে বাইক নিয়ে মারার প্ল্যান করছি। সামাজিক কাজ, সে তো ভালো কথা। তাহলে মারবে কেন? আর পালাতেই বা হচ্ছে কেন? গন্ডগোলটা বাঁধলো মাসখানেক আগে। নদীর পাশে বানের জলে ক্ষতিগ্রস্ত হয় কিছু পরিবার। আমরা তাদেরকে রিলিফ দিয়ে সাহায্য করি। ঠিক ঠিক তখনই জানতে পারি এই অঞ্চলে অনেক সমাজ বিরোধী কার্যকলাপ চলছে। তাস, জুয়া, নেশার আড্ডা, চোরাচালান, নদীর বালি পাচার। এইসব স্থানীয় মানুষরাই আমাদেরকে জানায়। কিন্তু কিন্তু আমরা তো সামান্য ছাত্র, কি বা করতে পারি যেখানে পুলিশ প্রশাসনিক কোনো পদক্ষেপ নেয় না? তখন আমি আর অয়ন ঠিক করি মোবাইলে ভিডিও রেকর্ডিং করে সমস্ত ভিডিও ব্লগ চারপাশের মানুষের কাছে ছড়িয়ে দেব। এ কথা সানিয়া তার দলবল জানতে পারে। আগে দু একবার ছেড় দেয়, কিন্তু আজ টিউশন থেকে ফেরার পরে ওরা আমাদের উপরে অ্যাটাক করে। তো তোমরা তো ভালো কাজই করছিলে, তাহলে ওই অনেক মানুষকে সঙ্গে পেলে না কেন? কি জানি, আজকাল মানুষ বড়ই ব্যক্তিকেন্দ্রিক আর স্বার্থপর হয়ে উঠছে। মানুষ আসলে ভুলে গেছে তার লড়াইয়ের ইতিহাস, তার গৌরবময় অধ্যায়। যাই হোক, তো তোমরা কেন তোমাদের ওই অনেক ছাত্রদের একত্র করলে না, তোমার বন্ধুদের? আরে সবাইকে তো আর সব বলা যায় না। একদল ছাত্র পড়াশোনা করে নিজের কেরিয়ার তৈরি করতে ব্যস্ত, আর আরেক দল ভোগ বিলাসী। তাছাড়া তো রয়েছে মোবাইল, রিলস, এন্টারটেনমেন্ট আর নতুন নেশায় থাকা আচ্ছন্ন। ভয় পেয়ে না রাখুন। প্রত্যেক সময়ে কিছু অন্য রকমের মানুষ আসে, যারা দেশের জন্য ত্যাগ, শিক্ষা আর আত্মবলিদানের নজির তৈরি করেন।
তোমরা যে পথে নেমেছো সে পথে পদে পদে বাধা ভয় থাকবেই, কিন্তু সাহস করে এগিয়ে যেতে হবে। সাহস করে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আমাকে বলো তো তোমাদের সাথে ঠিক কি হয়েছিল? সেদিন আমরা সাইকেল নিয়ে টিউশন থেকে ফিরছিলাম। ওরা দ্রুত গতিতে বাইক নিয়ে আমাদেরকে ফলো করে। আমরাও জোর প্যাটেলে চাপ দিই, কিন্তু গতিতে পেরে উঠতে পারি না। বাইক এসে সজোরে ধাক্কা মারে সাইকেলে। আমরা দুমড়ে ছিটকে পড়ে থাকি ওই পাশের নর্দমায়। আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না। ওঠো, হাত ধরো। এই নাও, খাও। অনেকক্ষণ ধরে তো কিছু খাওনি মনে হচ্ছে, খুব খিদে পেয়েছে নিশ্চয়ই। খাও 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 খাও। কি কি এটা কি? আরে চানা মাখা, স্কুলের সামনে বলাই তো বিক্রি করে না, পেঁয়াজ সরষের তেল দিয়ে হেভি সুন্দর মেখে দেয়। খাও খাও খাও, খেয়ে দেখো। তোমরা কেন? আরে আমরা এই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। আমি সুরেন্দ্র, ও ইলিয়াস আর ও পঞ্চানন। আরে আমি তো কিছু বুঝতে পারছি না। প্রথমে ওই যে বয়স্ক ভদ্রলোকটা ছিলেন, এখানেই দাঁড়িয়েছিলেন, এখানেই দাঁড়িয়েছি, এইখানে। কোথায়? তারপর তোমরা? বিদ্যুৎ বাহিনীর নাম শুনেছো? শুনেছি না, পড়েছি, ঠিক বুঝতে পারছি না। বন্ধু, শুধু সদিচ্ছা আর সাহস থাকলেই লড়াই জয় করা যায় না। দেশের সেবার জন্য দরকার অনুশীলন, চাই ব্যায়াম, শরীর চর্চা আর সামান্য কিছু কসরত। তাহলে ওই সাইকেল থেকে পড়ে এখন ছুটে পালিয়ে আসতে হতো না গেলে। বন্ধু, তোমার মতো আমরা আবেগী ছিলাম। হ্যাঁ, ক্ষুদিরাম বসুকে দেখে আমরাও দেশের কাছে ঝাঁপিয়ে পড়ি। উনি তো এই স্কুলেরই ছাত্র ছিলেন। 1908 সালে ক্ষুদিরাম বসুর অকুতোভয় ফাঁসি আমাদের দেশের কাছে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। কিন্তু পঞ্চাননের একটা গ্রামের ঘটনা আমাদের চোখ খুলে দেয়। পঞ্চাননের বাড়ি ছিল তমলুকের অদূরে দনিপুর গ্রামে। চলো, তোমাকে আমরা সেই সময় নিয়ে যাই। এসো। এক যুগ সন্ধিক্ষণের মুখে পৃথিবী। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে জাপানি আক্রমণের ভয়, অন্যদিকে 8ই সেপ্টেম্বর মুম্বাই অধিবেশনে গান্ধীজি অধিবেশন ঘোষণা করলেন, ইংরেজ ভারত ছাড়ো, করেঙ্গে ইয়া মারেঙ্গে, ডু অর ডাই। ভারত ছাড়ো আন্দোলনের আগুনে জ্বলে উঠল। এই সময় জাপানি আক্রমণের ভয়ে নদীপথে ব্রিটিশ সরকার নৌকা স্টিমার যাতায়াত বন্ধ করে দিয়েছিল। রূপনারায়ণের খেয়াঘাটে পারাপার বন্ধ ছিল। আর এই সময়ে কিছু অসৎ ব্যবসায়ী নদীপথে চাল পাচার করছিল। তাদের সাহায্য করছিল স্থানীয় কিছু পুলিশ। দিনটা ছিল 8ই সেপ্টেম্বর 1942। বলে
কর, আজ রাতের মধ্যে কিন্তু খেয়া পার করতে হবে, মনে রাখিস। সুধীর বাবু, তাকে বলুন। দেখবেন যেন কোনো ঝামেলা না হয়। শুনেছি বেটার ছেলে জাপানিরা নাকি ওই জলপথেই আক্রমণ করবে। আরে গন্ডগোল যাতে না হয় সেই জন্যই তো আপনাকে ডেকেছি স্যার। ওই জাপানিগুলোকে নিয়ে খুব একটা সমস্যা নেই, যত সমস্যা ওই হারামজাদা ওই বিপ্লবীগুলোকে নিয়ে। কি জানি কখন আমার না এসে না পড়ে। ঠিকই বলেছেন, এই বিপ্লবীর বাচ্চাগুলো আজকাল বড্ড ঝামেলা পাকাচ্ছে। তো আসলে এতকালের অহিংস গান্ধীজিও যে এবারে খেপে গিয়ে ডাক দিয়েছে, কারেঙ্গে ইয়া পারেঙ্গে। কি বলবো স্যার, শান্তিতে না ব্যবসা পাতিও করতে দেবে না। এই যুদ্ধের বাজারে চাল বিক্রি করে অনেক মাল রোজগার করছিল, কিন্তু কে ছাড়ে বলুন তো স্যার। দেখুন সুধীর বাবু, এই জলপথে নৌকা নিয়ে যাওয়ার কোনো সরকারি নিয়ম নেই। আমি একরকম বেআইনি ভাবেই আপনাকে। ও স্যার এটা রাখুন। এটা কি, এটা কি? আরে নিঃসংকোচে রাখুন না, পরে লাগলে বলবেন, আমি আরো দেবো আপনাকে। কাজটা তাড়াতাড়ি সারুন। কর কর তাড়াতাড়ি কর, ওটা কখন আবার না এসে না পড়ে। কি বলবো আর? এই, কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে? এই তোমরা কেন এসব চাল কোথায় পাচার করছেন? ও স্যার দেখুন না, এই আমার কথা শোনো তোমরা। কোনো কথা শুনবো না। দেখুন না। এই দেখুন, সুধীর বাবু কিন্তু সরকারি নিয়ম মেনেই চাল নিয়ে যাচ্ছে। আপনারা বাধা দিতে এলে আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব। কি? এই কেউ কোথাও যাবে না। শালা সরকারি ব্যাপারে মাঝিদের নৌকা ডুবিয়ে দিচ্ছ, স্টিমার বন্ধ, লঞ্চ বন্ধ, তাহলে এই নৌকা যাবে কেন? জবাব দাও। দেখ সবাই আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। স্টপ! ফায়ার! উন্মত্ত মারমুখী জনতাকে আটকাতে পুলিশ সেদিন নির্বিচারে গুলি চালায়, নিহত হয় 3 জন গ্রামবাসী। আগস্ট আন্দোলনে তমলুক মহকুমার বুকে সেই প্রথম গুলিবর্ষণের ঘটনা। এই ঘটনায় টনক নড়ে পুলিশের বড় কর্তা রহমান খানের। তিনি ডেকে পাঠান তমলুক থানার বড়বাবু বিমল বাবু। আসবো স্যার। এসব কি হচ্ছে বিমল বাবু? আমাকে তো উপর মহলে জবাবদিহি করতে হবে। আসলে স্যার তখন গুলি না চালালে উত্তেজিত জনতাকে আটকানো যেত না। কিন্তু এতে তো পরিস্থিতি আরো জটিল হয়ে গেল। 3 ক্যাজুয়ালিটি। আপনি কি ভেবেছেন ওরা চুপ করে বসে থাকবে? জানি স্যার, সেই কারণেই তো গ্রামে গ্রামে টহল বাড়িয়ে দিয়েছি। কোথাও মিটিং মিছিল কিছু দেখলেই পাকড়াও করছি স্যার। শুধু পাকড়াও করে কিছু হবে না, খবর চাই, খবর, ইনফরমেশন। ওদের নেক্সট প্ল্যানটা কি বুঝেছেন? ইয়েস স্যার, সেরকমই বলা আছে আমাদের ইনফরমারদের। কোথাও কিছু দেখলেই ধরে আনতে। কিন্তু আবার কিসের কি কিন্তু? স্যার একটা খারাপ খবর আছে। আর নতুন করে কি খারাপ খবর শোনাবেন বলুন তো? স্যার এমনিতেই তো উপর মহলের চাপে আমি একেবারে দিশেহারা।
স্যার আপনার নিতাইকে মনে আছে? নিতাই? কে নিতাই? ও, তোমার ওই খোঁচর। একটু চুরি চামারি করতো বটে, তবে স্যার আমি না ওকে বুদ্ধি করে ওই বিপ্লবীদের দলে ভিড়িয়ে দিয়েছি। এবার বলেছি ওখান থেকে কিছু ইনফরমেশন বের করে আনতে। তবে আবার কিসের কি তবে বিমল বাবু? তবে ওনা স্যার ধরা পড়ে গেছে। বোগাস! আরে এসব নিতাই ফিতাইকে দিয়ে কিছু হবে না। সুশীল ধারা, সতীশ সামন্ত খুব ধুরন্ধর লোক। ওদের ধরতে গেলে সলিড সোর্স চাই। ইয়ে স্যার, সেই চেষ্টাই করছি আমরা। আমি তো শুনেছি ওরা নাকি স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাথায় বিপ্লবের বীজ ঢোকায়। ওই কি যেন স্কুলটার নাম? হ্যামিল্টন। ওই স্কুলে নজরদারি বাড়ান। ওই স্কুলে কিন্তু বিপ্লবের পুরনো রোগ আছে। সত্যিই লজ্জা স্যার, একজন ইংরেজ সাহেবের তৈরি করা স্কুল, তারা কিনা সাহেবদের বিরুদ্ধেই কথা বলে। সব সব ওই বেটা ক্ষুদিরামের দোষ। ও মালটা যদি অকালে ফাঁসি না যেত। আরে শুধু ক্ষুদিরাম কেন, এরপর আরো কত ছেলে মেয়ে এই আন্দোলনে যোগদান দিয়েছে। তাছাড়া ওই স্কুলে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনাও ঘটেছে। আমি এখানে বদলি হয়ে আসার আগে শুনেছিলাম ওই স্কুলে নাকি পরপর 2 বছর স্বদেশী মেলার আয়োজন হয়েছিল। সে হয়েছিল, তবে স্যার সরকারের খাতা লিখে বন্ধ করতেও বাধ্য হয়েছে। সেই কারণেই তো বলছি ওই স্কুল আমার প্রাইম সাসপেক্ট। নজরদারি বাড়ান। ইয়ে স্যার। আর সব থেকে ভালো হয় যদি কোনো ছাত্রকে হাতে নাতে ধরা যায়। আমি ওই চেষ্টাই করছি স্যার, ওই চেষ্টাই করছি আমি। দেখুন বিমলবাবু, আমার আর আপনার চাকরি কিন্তু নির্ভর করছে ওদের ওপর। So we must get those bastards! আমার কথা হচ্ছে পুলিশ এইভাবে গুলি চালাবে কেন? ছি 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 ছি, এইভাবে নিরীহ মানুষগুলোকে মেরে ফেলবে? তারপর দেখ, মানুষ এদিকে না খেতে পেয়ে মরছে, ওদিকে ওই চাল কল মালিক কি সুধীর বাবু না কি নাম, নৌকা করে চাল পাচার করছে। আমাদের গ্রামে 3 জন মানুষ মারা গেল, 30-40 জন আহত। আচ্ছা আচ্ছা, আমরা কি কিছু করতে পারি না? না না, কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ। কতদিন আমরা হাতে হাত গুটিয়ে বসে থাকবো বল? সেটাই তো। শুনেছি অনেকেই নাকি স্বাধীনতা আন্দোলনে যোগ দিচ্ছে। এই শুনেছি এই স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সুশীল ধারা, সতীশ সামন্ত আর অজয় মুখার্জিরা। আচ্ছা, আমাদের ওই রক্ষিত পার্টির ব্যায়ামাগারে গেলে হয় না? ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, যাবো। তবে এ ব্যাপারে সাহায্য করতে পারে একজন। কে? ভবানীদা। আজ স্কুল ছুটির পর আমরা ভবানীদার কাছে যাব। হ্যাঁ, ভবানীদা। কিন্তু আড়ালে তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী সৈনিক। জয় মা, জয় মা বর্গবীমা, জয় মা।
তোমাদের আমার কথা কে বললো? আমাদের স্কুলে ঘন্টা বাজে কানাই না, উনি বললেন আপনার কথা। তাই দেশের কাজ এত সহজ নয়। পদে পদে বিপদ, আর পুলিশের হাতে ধরা পড়ার সম্ভাবনা। একবার ধরলেই না ওরা আত্মমরা করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা জানি, আমরা শুনেছি। হ্যাঁ, আমরা সব জেনে শুনেই এসেছি ভবানীদা। বাহ, তোমাদের মতন ছেলে এলে তো ভালোই, কিন্তু তোমরা তো এখনো কেউ স্কুলের গন্ডি পেরোনি ভাইরা। ভবানীদা, ক্ষুদিরাম, জাদুগোপাল এরাও তো ছাত্র অবস্থাতেই দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিল। তো সেই স্কুলের ছাত্র হয়ে আমরা কি কিছু একটা করতে পারি না? বেশ ভালো কথা। আমি বলবো তোমাদের একটা প্রশিক্ষণ নিতে। আমি তোমাদের বিদ্যুৎ বাহিনীতে যোগ দেওয়ার কথা বলবো। বিদ্যুৎ বাহিনী? হ্যাঁ, আমাদের সুশীলদা তৈরি করেছেন। সেখানে কিছু দৈহিক কসরত, লাঠি খেলা, কুস্তি এবং কিছু আত্মরক্ষার কৌশল শেখানো হয় সেখানে। আপনি বলুন কোথায় কবে পৌঁছতে হবে, আমরা পৌঁছে যাব। আমরা প্রস্তুত। আমরা প্রস্তুত। বেশ, জানাবো। তোমাদের মতন নতুন প্রজন্মের ছেলেরা যদি আসে, আমাদের শক্তি অনেক বাড়ে। কিন্তু মা বর্গ ভীমার দিব্যি ওই ইংরেজদের বাচ্চাদের যদি শিক্ষা না দিতে পারি না, সব ঘুম ধরবে না। এখন আর বসে থাকার সময় নয়, আমাদের লড়াইয়ে নেমে পড়তে হবে। জয় মা বর্গ ভীমা! জয় মা বর্গ ভীমা! রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন। ধমকি 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 দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি হোটে চোটে চোটে ছোটে লোটে ফোটে বনহি পিনিক চমকি চমকি ঢাল তলোয়ারে খন খন। একই রণ বাজা বাজে ঘন ঘন, ঝন রণ 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 ঝন ঝন ঝন। বেশ এক্সাইটিং লাগছে তো ব্যাপারটা। আমরা তো এইসব কেবল বইয়ের পাতাতেই পড়েছি। সেই সময়টা পাল্টে দেওয়ার ব্রত নিয়ে একদল ছাত্র আগুন নিয়ে খেলেছিল। সেটা আজ ইতিহাস। অথচ দেখো, ইতিহাস আজও তৈরি হতে পারে। কিন্তু আমরা তো আর পরাধীন নই। তাহলে কোন স্বাধীনতার জন্য লড়বো আমরা? সত্যিই কি স্বাধীন হয়েছি আমরা? ইংরেজ চলে গেছে, ফেলে রেখে গেছে ধর্ম, জাতপাত, দেশভাগ আর গোলামির মানসিকতা। কি জানি, হয়তো বুঝেও বুঝতে পারছি না। আসল সত্যি কথা হলো আমরা কেউ আর ভালো নেই। ভারতবাসী আজ নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠেছে। দেখছো না সমাজে কেমন এখনো এত বৈষম্য, কত দারিদ্র্য, এখনো অরাজকতা। আপনি কি বলছেন আমি ভালো মতোই বুঝতে পারছি। এই যে সানিদের মতো ছেলেরা অসৎ উপায়ে টাকা ইনকাম করছে আর নষ্ট করছে ফালতু নেশা আর ভোগ বিলাসী। সানি বা তার দলবল তোমার প্রতিপক্ষ নয়। সানিদের মতো ছেলেদের যারা ওই পথে চালনা করছে, ওদের মগজ ধোলাই করছে, ভুল বোঝাচ্ছে, তারা কারা?
হয়তো ওদের মধ্যে অনেক দরিদ্র আছে যারা বাধ্য হয়ে এই পথে নেমেছে। আরে আজকের লড়াইটা অনেক বড় রাহুল। বিশ্ববাজার, অর্থনীতি, রাজনীতি। সত্যি আজকের দিনে আমাদেরকে পথ দেখানোর মতো কোনো আদর্শ নেতৃত্ব আজ আর বেঁচে নেই। তবে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, রবি ঠাকুর বলে গেছে। তবু এই তোমাদের মধ্যে থেকেই যতটুকু হয়, যা হয়, কে বলতে পারে? হয়তো তোমাদের মধ্যে থেকে কেউ বেরিয়ে আসবে আগামী দিনের পথ প্রদর্শক হয়ে। হ্যাঁ, কে বলতে পারে? আচ্ছা, ওই পঞ্চানন, ইলিয়াস, সুরেন্দ্র এদের সাথে কি হলো? ও হ্যাঁ হ্যাঁ, পঞ্চানন, ইলিয়াস, সুরেন্দ্র ওরা যোগদান করলো বিদ্যুৎ বাহিনীতে। তারপর ওদের অনুশীলন, প্রশিক্ষণ চলতে থাকলো। এইভাবে চলতে চলতে একদিন পুলিশের হাতে ধরা পড়ে গেল সুরেন্দ্র। এই হারামজাদা! অনেকদিন ধরে তোকে লক্ষ্য করছি। বল স্কুল শেষে কোথায় যাস, বল। আমাদের ইনফরমারদের কাছে খবর আছে, সবদিন বাড়ি যাস না। সত্যি কথা বল। আমি খেলতে যাই। বিপ্লব খেলা খেলতে যাস? আমি বিপ্লব খেলা না? আমি রাজবাড়ির মাঠে ফুটবল খেলতে যাই। একদম মিথ্যে কথা বলবি না। মেরে মুখ ভেঙে দেবো। বল, কে তোদের নেতা? বল, তোদের গোপন ডেরা কোথায়? আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। বুঝতে পারিস না? বল, বল কে নেতা? বল। বাবু, বলুন স্যার। ওর পেট থেকে কথা বের করতে হবে। ওটাকে থানায় নিয়ে চল। ইয়েস স্যার। চল না। তিন দিন জেল হেফাজতে, প্রচন্ড টর্চারের পরও মুখ দিয়ে কোনো কিছু বার করতে না পেরে ওরা ছেড়ে দেয় সুরেন্দ্রকে। প্রচন্ড মারের মুখেও মুখ খোলেনি সুরেন্দ্র। আমাদের বন্ধুর এমন অবস্থা দেখে আমাদের রক্ত টকবক করে ফুটতে থাকে। এমন সময় নেতৃত্বের কাছে খবর যায় 29শে সেপ্টেম্বর এই অঞ্চলের সকল থানা, তমলুক, পাঁশকুড়া, সুতাহাটা, মৌসাদল, ময়না, সুতাহাটা সব একযোগে দখল করা হলো। 28শে সেপ্টেম্বর এই অঞ্চলের মোটর চলাচলের সব রাস্তা, পাঁশকুড়া থেকে সুতাহাটা, কুকড়াহাটি থেকে বালুঘাটা, নরঘাট, সমস্ত বড় রাস্তার ধারে জমায়েত হলো সংগ্রামী স্বেচ্ছাসেবী বৃন্দ। তার কাটা হলো 27 মাইল টেলিফোন আর টেলিগ্রাফে। 194টা পোস্ট উপরে ফেলা হলো। 30টি খাত নির্মাণ করা হলো যাতে সহজে মেরামত করা না যায়। 20টি কালভার্ট ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হলো। বড় বড় গাছের গুঁড়ি ফেলে রাস্তায় বাধা তৈরি করা হলো। হলদি, কংসাবতীর নদীর ঘাট থেকে বহু দূরে নৌকোগুলোকে ডুবিয়ে ফেলা হলো।
প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল। রাত্রি 10টা থেকে ভোর 4টার মধ্যে সমস্ত ধ্বংসাত্মকমূলক কাজ সুসম্পন্ন হল। পরের দিন সকালবেলা তমলুকবাসী দেখলো এক নতুন তমলুক, ছিন্ন ভিন্ন বিধ্বস্ত। আজ 29 সেপ্টেম্বর, এখন বেলা 2টো। হাজার হাজার যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধর মিছিল এগিয়ে চলেছে তমলুকের দেওয়ানি আদালতের দিকে। দেওয়ানি কোর্টের ধারে বানপুকুরের পারে বিরাট পুলিশ বাহিনী জনতার মিছিল হবেন না, এটা কিন্তু প্রশাসনিক এলাকা, একটু হবেন না। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! আপনার পুলিশ বাহিনী রেডি করুন, এক্ষুনি ইনফরমেশন। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! মধুরিগ্রামের 13 বছরের রোগা বালক লক্ষ্মীনারায়ণ দাস ব্রিটিশ পুলিশের হাত থেকে উত্তেজিত হয়ে ছিনিয়ে নিতে গেল বন্দুক। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! 13 বছরের সেই বালককে পুলিশ বেরোলেটার বন্দুক দিয়ে থেতলে থেতলে খুন করলো। মৃত্যু যন্ত্রণায় একটা বুক ফাটা চিৎকার সমস্ত জনতাকে হতচকিত করে ফেললো। ঠিক তখনই মিছিল থেকে এগিয়ে এলো এক 73 বছরের বৃদ্ধা। মিছিলের সামনে থাকা একজনের হাত থেকে নিয়ে নিলেন ত্রিবর্ণ পতাকা। তারপর সামনের একটা বাড়ির দালানে উঠে তিনি জনতাকে আহ্বান করলেন, হয় জয় নয় মরণ, হয় আগে যাব নয় মরব, আমি সবার সামনে থাকবো, তোমরা আসো পিছিয়ে যাওনি। আর যদি না আসতে চাও তাহলে আমি একাই এই পতাকা নিয়ে আগে যাব। বন্দে মাতরম! বন্দে আর এগোবেন না, কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। ভয় কি মরণে নাকিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে নাকিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। তাকই তাকই কই রিমি রিমি দম দম, তাকই তাকই কই রিমি রিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। একটা গুলি এসে পিঠার পা হাতে বিঁধল, রক্তের লাল নদী বয়ে যায় বাম হাত সহ সারা শরীরে। তবুও বৃদ্ধা তৃপ্ত পায়ে ডান হাতে পতাকাটা আঁকড়ে ধরে চলতে থাকেন বানপুকুরের পার ধরে। বন্দে আবার একটা গুলি। বিদ্যা ডান হাতে। এবার বিদ্যা দুটো জখম হাতে বুকের মধ্যে পতাকাতে জড়িয়ে নি এগিয়ে চললে। ইংরেজ ভারত ছাড়ো! ইংরেজ ভারত ছাড়ো! ইংরেজ!
গুলি খুলি ফুটো করে পেট বৃদ্ধা মাটি ব্রিটিশের গুলিতে সেদিন নিহত হলো ৭৩ বছর বয়সী মহিষী নারী মাতঙ্গিনী হাজরা। আর শহীদ হলো ১২ জন তরুণ তাজা প্রাণ। তোমার পরে ঠেকাই মাথা, তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মুঠি মর্মে গাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তমলুক ছাড়া তমলুক মহকুমার থানার সব আমরা দখল করি। সেদিন মাতঙ্গিনী ছাড়াও ১৩ জনের শহীদের আত্মবলিদান বৃথা যায়নি। আমরা একে একে তমলুকের সমস্ত সরকারি অফিসগুলোকে দখল করে ফেলি। আমাদের জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। ধাপে ধাপে যখন কাজ এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তমলুক মহকুমার বুকে নেমে এলো এক অভূতপূর্ব প্রাকৃতিক বিপর্যয়। দিনটা ছিল ১৬ই অক্টোবর ১৯৪২, মহাসপ্তমীর দিন। সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই রূপনারায়ণের উপকূলে আছড়ে পড়লো এক প্রবল সাইক্লোন। সাইক্লোনের জোরে উপকূলবর্তী এরিয়া এসে গেল। 2 দিন ধরে চলল প্রকৃতির মহাতাণ্ডব। প্রলয়ের শেষে গোটা এলাকাতে দেখা দিল তীব্র খাদ্যাভাব আর জলকষ্ট। সরকারি সাহায্য পাওয়া গেল না। মানুষ দুমুঠো অন্যের আশায় হাহাকার করতে লাগলো। আমাদের বিদ্যুৎ বাহিনী ও ভগিনী সেনারা অন্তের সেবায় নিয়োজিত হলো। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন, 17ই ডিসেম্বর। তমলুকের নেতৃবৃন্দ ব্রিটিশ সরকারের ওপর পূর্ণ অধিকার কায়েম করে গড়ে তুললেন একটি স্বাধীন অঞ্চল। সারা ভারতের মধ্যে প্রথম স্বাধীন অঞ্চল। তৈরি হলো কাঙ্গালিপ্ত জাতীয় সরকার।
পানি আর তার জলবল এসে পড়েছে। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতেই হবে। আর পালাতেই পালাবে, আর কত পালাবে রাহুল? এবার যে তোমাকে মুখোমুখি হতেই হবে। আমাকে ওরা মেরে ফেলবে। আমার অত সাহস নেই। তাছাড়া ওনাদের সময় ওনারা যা করতে পেরেছেন এখন তার সম্ভব নয়। ইতিহাস এভাবেই বারবার ফিরে ফিরে আসে রাহুল, মনে করিয়ে দিয়ে যায় আমাদের শিকড়। স্কুলের ওই বাদাম গাছটাকে দেখো, আমার মতোই এই সব কিছুর নীরব সাক্ষী। হয়তো ওর ডাল ধরে একদিন কত দোল খেয়েছে ক্ষুদিরাম, ওর ছায়ায় বসে পড়াশুনো করেছে প্রিয়নাথ জাদু গোপালেরা। কিন্তু আজও দাঁড়িয়ে একই ভাব। এই স্কুল, এই পরিবেশ আমাকে বড় করেছে, আশ্রয় দিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্ররা ঠিক কি বা করতে পারি? আমরা তো ওনাদের মতো নিঃস্বার্থ সাহসী হতে পারিনি। তোমাকেই ঠিক করতে হবে, তুমি এখন কি করবে। হ্যাঁ, তোমাকেই ঠিক করতে হবে। তোমার সামনে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষ নেই চিহ্নিত করবার মতো। দেখছো না, পৃথিবীর চারিদিকে যুদ্ধ, গণহত্যা, ধর্ম জাতের সংঘর্ষ, আর এদিকে কৃষক ও মজুরের কষ্টের জীবন। এই দেশ স্বাধীন করবে বলে কি ওনারা প্রাণ দিয়েছিলেন? এ কেমন দেশ, এ কেমন স্বাধীনতা? প্রত্যেকটা সময়েরই একটা কর্তব্য থাকে রাহুল। ভালোবাসো দেশ, পৃথিবী, পরিবেশকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, তার পাশে দাঁড়াও। ভেতরের ওই চাপা পড়ে যাওয়া আগুনটাকে আবার ফিরিয়ে নিয়ে এসো, নইলে মানুষের কোমল অনুভূতিগুলো একদিন আমার মতোই জীবাশ্ম হয়ে যাবে। আমাকে 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 অয়নের কাছে যেতে হবে। ও হয়তো এখনো মার খেয়ে পড়ে আছে। আর আর আমি সানিদের সাথেও কথা বলবো। কথা বললে যদি কোনো সমাধান বেরিয়ে আসে, আর 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 আরো 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 অনেক মানুষকে যুক্ত করব, তাদেরকে জানাবো আমরা কি করতে চাই। আমি চললাম, আমার দেরি হচ্ছে, আমি চললাম। রাহুল দাঁড়াও, ওই দেখো কারা আসছে। দেখো দেখো, ইলিয়াস, পঞ্চানন, সুরেন্দ্র, ভবানীরা তোমাকে শেষ বিদায় জানাতে আসছে। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, এগিয়ে যাও রাহুল। নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত করো ভাই, মুক্ত করো ভাই, আপন মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। সংকটের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। সংকটের বিহ্বলতা, নিজের অপমান। আলু কাবলি, মশলা মুড়ি, স্কুলের বাইরে অনেক কিছু খাওয়া বাকি রয়ে গেল বন্ধু। এই শহরের অলিতে গলিতে এখনো আমাদের পায়ের চিহ্ন খুঁজে পাবে বন্ধু। তুমি চাইলেই আবার আমরা ফিরে আসতে পারি বন্ধু। আবার দেখা হবে বন্ধু, আবার দেখা হবে। থেমে যেতে যেতে একবার কোনো মতে জোর করে যদি একবার হেঁটে যেতে, বেছে নিতে যদি একবার বড় ভালো হতো। একবার শুধু একবার কোনো মতে চোখ মেলে যদি একবার দেখে নিতে যদি একবার বড় ভালো হতো। মার খেতে খেতে বেধড়ক মার খেতে, মরে যেতে যেতে বেঁচে থেকে মরে যেতে, বেঁচে নিতে যদি একবার বড় ভালো হতো।
নেমে যেতে যেতে একবার জোর করে নিতে যদি তুমি নিঃশ্বাস টান ভরে, বেঁচে নিতে যদি একবার বড় ভালো হতো। চক্রবর্তী 2014, শেখ ফয়জুল আলম 1989, অরিজিৎ পাল 1995, অনুব্রত দাস 1997, সুভাষী সিংহ 2012, আকাশ কোলে 2012, অনুপম দাশগুপ্ত 1995।